হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাবেডু। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিন্তু আমাদের শেষ মুহূর্তে বাজিমাত সিরিজ চলছে এবং আছে কিন্তু আমরা ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু আলোচনা করব এবং সম্ভাব্য প্রশ্ন উত্তর থাকবে। সঙ্গে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো পিএসসি বারবার রিপিট করেছে সেগুলো নিয়েও কিন্তু আজকে আমরা টোটালটা ক্লাসে কিন্তু আলোচনা করব। অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। চ্যানেল নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল গিফট অফ দ্য ক্যাবেডু এখনও জয়েন করেননি অবশ্যই কিন্তু জয়েন করে নিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এই সপ্তাহে অর্থাৎ রবিবার দিন কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর ইউটিউব লাইভ মক টেস্ট, আমরা কিন্তু এর আগে ইউটিউব লাইভ মক টেস্ট নিয়েছি, আইসিডিএস বলুন, ক্লার্কশিপ বলুন, ফুড এসআই বলুন। এবার কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু আমরা পুরো 200 মার্কসের কিন্তু মক টেস্ট হবে ইউটিউব লাইভ এই রবিবার দুপুর 12টা থেকে। আপনারা এক্সামটা যেরকম 12টা থেকে 2:30 দেন সেরকমই কিন্তু হবে। অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন। ওকে, আর আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে নিন, সমস্ত ক্লাসের আপডেটগুলো ওখান থেকে পেয়ে যাবেন তাহলে। ওকে, চলুন। আজকে প্রশ্নগুলো এমনভাবে সেট করা হয়েছে, মোটামুটি যদি সবগুলো প্রশ্ন আপনি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটালটাই কিন্তু বুঝতে পারবেন যে ভালো করে কভার করা রয়েছে। একটু রিভিশন দিলে আর কোনো চিন্তা নেই, অন্তত প্রিলিমস নিয়ে। এবং যারা মেন্স দেবেন তাদেরও আশা করি হেল্প করবে ক্লাসটা। আমি ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু বলে দিচ্ছি। ওকে, ফার্স্ট 1 নম্বর প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দ্য পাওয়ার টু সমন ইচ হাউস অফ পার্লামেন্ট ইজ ভেস্টেড উইথ দ্য। আমাদের যে সমন করার যে পাওয়ারটা সেটা কাকে দেওয়া হয়েছে? অবশ্যই কিন্তু আমার একের এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রেসিডেন্টকে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা হাউসে সমন করার কিন্তু আমার এখানে কিন্তু অনেক সময় স্পিকারের সাথে কিন্তু গুলিয়েন না, ভালো করে বুঝবেন। দ্য পাওয়ার টু সমন ইচ হাউস অফ পার্লামেন্ট ইজ ভেস্টেড উইথ দ্য। ঠিক আছে, অনেকে কিন্তু স্পিকারের সাথে গুলিয়ে ফেলবেন, এটা প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝবেন। এক্ষেত্রে কিন্তু আমার প্রেসিডেন্ট হবে। ঠিক আছে, ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট বলেছে। নেক্সট প্রশ্ন আসছে, মেম্বার বললে ব্যাপারটা অন্য ব্যাপার ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইটেম মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে আইটেম বলতে যেটা আমরা ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে বুঝি। তো এখানে বলেছে কোন আইটেমটা এখানে আমার সেই লিস্টে মেনশন করা নেই। দুয়ের কিন্তু সঠিক উত্তর কী হবে? অবশ্যই তাড়াতাড়ি করে উত্তর দেবেন কিন্তু যারা লাইভ দেখছেন। ঠিক আছে, দুয়ের কিন্তু আমার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাঙ্কিং কিন্তু এখানে বলা নেই। ব্যাঙ্করাপ্টি, ইনসলভেন্সি, ক্রিমিনাল প্রসিডিওর, ক্রিমিনাল ল, এগুলো কিন্তু বলা রয়েছে এবং প্রত্যেকটা আইটেম ভালো করে যেন দেখা থাকে। ঠিক আছে, পিজিএসসি কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই কনস্টিটিউশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951। ফার্স্ট কোনটা করা হয়েছিল? অবশ্যই আমার 9th শিডিউল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্য প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মেনশন ইন আর্টিকেল। প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট রয়েছে সেই ইমপিচমেন্ট প্রেসিডেন্টের কততম আর্টিকেলে বলা রয়েছে? অবশ্যই আমার কিন্তু আর্টিকেল 61, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন কি বলেছে? বলছে হোয়াট ইজ নট কারেক্ট অ্যাবাউট রাজ্যসভা। এখানে রাজ্যসভার বলছে কোনটা কারেক্ট নয়। রাজ্যসভা নেভার ডিসলভ, বলছে রাজ্যসভা কখনোই ডিসলভ হয় না। মেম্বার অফ দ্য রাজ্যসভা আর ইলেক্টেড বাই দ্য পাবলিক ডাইরেক্টলি। দ্য রাজ্যসভা সাপোর্ট ফেডারেল স্ট্রাকচার। দ্য রাজ্যসভা ডাজ নট ইলেক্ট ইটস প্রিসাইডিং অফিসার। তো এক্ষেত্রে কিন্তু আমার অপশান বিটা দেখেই বুঝতে পারছি যে মেম্বার অফ দ্য রাজ্যসভা আর ইলেক্টেড বাই পাবলিক ডাইরেক্টলি, কখনোই কিন্তু নয়। আমার কিন্তু 5-এর কিন্তু বি হবে। ঠিক আছে, নট কারেক্ট কিন্তু বলেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড অন রিপাবলিক অন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএসসির পরীক্ষা দিয়েছে। বলছে ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড রিপাবলিক অন, অবশ্যই 26শে নভেম্বর 1950, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ অর কারেক্ট অ্যাবাউট দ্য মানি বিল। মানি বিল সম্পর্কে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট বলছে? দ্য রাজ্যসভা মে অ্যামেন্ড দ্য মানি বিল। কখনোই না, রাজ্যসভা তো অ্যামেন্ড করা যায় না। অপশান কি বি বলছে কি দ্য স্পিকার অফ লোকসভা সার্টিফাই ইফ এ ফিনান্স বিল ইজ এ মানি বিল অর নট। অবশ্যই কিন্তু আমার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই মানি বিলের এই প্রশ্নটা কিন্তু অনেকবার কিন্তু পিএসসি পরীক্ষায় এসেছে মানি বিল থেকে। মানি বিল, সে বিলটা মানি বিল কি না সেটা কিন্তু অবশ্যই স্পিকার ঠিক করে। ঠিক আছে, এই প্রশ্নটা যেন ভুল না হয় পরীক্ষার হলে গিয়ে। নেক্সট 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিনান্স কমিশন।
এখানে ফিনান্স কমিশনের কোনটা ফাংশন বলছে, রেকমেন্ডেশন ফর বাজেট, আর আচ্ছা বাজেটের জন্য রেকমেন্ড করা, ফিনান্সিয়াল কোঅপারেশন বিটুইন স্টেট, রেকমেন্ডেশন অন ডিস্ট্রিবিউশন ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট অ্যামং দ্য স্টেট দেমসেলফ, অল দ্য অ্যাবভ। তো এখানে কিন্তু অনেকে অল করে আসবেন, সেটা কিন্তু ঠিক না। এখানে কিন্তু 8 কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অবশ্যই কিন্তু ফিনান্সিয়াল কর্পোরেশন কিংবা বাজেটের জন্য রেকমেন্ডেশন এগুলো কিন্তু কিচ্ছু করে না। ফিনান্স কমিশনের কাজ হলো টোটালটাই কিন্তু আমার যে ট্যাক্স রেভিনিউ রয়েছে সেটা কীভাবে ভাগ হবে সেটার কিন্তু ওরা কিন্তু রেকমেন্ডেশন করেন, ডিস্ট্রিবিউশনটা আর কি, শেয়ারিং রেশিওটা। চলুন নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড when the writing of the Constitution of India was completed on 29/11/1949? কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই আমার কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু তখন কিন্তু ছিল না, ঠিক আছে। 29-এর কিন্তু অপশান 9 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হবে বি। নেক্সট কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব কমন প্রশ্ন, অনেকবার পিএসসি পরীক্ষায় দিয়েছে। 10 নম্বর সঠিক উত্তর কী হবে? অবশ্যই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আমাদের কিন্তু বি.আর. আম্বেদকর ছিল, অনেকবার পিএসসি পরীক্ষা দিয়েছে। 2-এর কিন্তু ডি মনে রাখবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট? আমার এখানে সেকুলার স্টেট বলতে আমরা কোনটাকে বুঝি, ঠিক আছে, ডেসক্রাইব করছে। ফান্ডামেন্টাল রাইটস, 9 শিডিউল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার সঠিক উত্তর কী হবে? অবশ্যই আমার প্রিয়াম্বেল কিন্তু আমাদের সেকুলার কিন্তু বলেছে, তাই তো, ডি সঠিক উত্তর। নেক্সট 12, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্ট দ্য মাইন্ড অ্যান্ড দ্য আইডিয়াল অফ দ্য ফ্রেমার ইজ, ঠিক আছে। আমাদের যে কোন কনস্টিটিউশনটা বলেছে, পার্ট অফ দ্য কনস্টিটিউশন যেটা আমাদের রিফ্লেক্ট করছে কি মাইন্ড অ্যান্ড আইডিয়াল অফ দ্য ফ্রেমার্স, তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তর ভালো করে মাথায় রাখবেন 12 কিন্তু অপশান সি অর্থাৎ প্রিয়াম্বেল কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, অনেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি করে আসেন, এটা কিন্তু না গুলিয়ে যায়, এটা কিন্তু প্রিয়াম্বেল হবে 12 সি। 13 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং নট কারেক্ট ম্যাচ, ঠিক আছে, বলছে নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ করছে না এখানে? হেভিয়েস কর্পাস অর টু হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে হাজির করা, ম্যান্ডামাস্ট, উই কমান্ড, ঠিক আছে, প্রভিশন অর্থাৎ এই দেখুন টু বি সার্টিফাইড, কখনোই কিন্তু না। 13 সঠিক উত্তর কী হবে? কোনটা কারেক্টলি ম্যাচ করছে না? অবশ্যই প্রভিশন কিন্তু নিষেধ করা, ঠিক আছে, টু বি সার্টিফাইড কিন্তু কখনোই না। 13 কিন্তু সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং রিডগুলো এবং এইগুলো যেন ভালো করে দেখা থাকে, এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ জাস্টিসেবল ইন নেচার? এর মধ্যে বলছে কোনটা জাস্টিসেবল ইন নেচার, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, রাইট না নান অফ দিস অ্যাবভ? কোনটা জাস্টিসেবল? অবশ্যই কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইটস হবে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস হলো জাস্টিসেবল। এবং কততম আর্টিকেলের দ্বারা আপনারা বলবেন যে আমরা হাইকোর্টের আন্ডারে যেতে পারি? হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস কারোর যদি দেখছে যে ভায়োলেশন হচ্ছে, তাহলে কততম আর্টিকেলের দ্বারা আমি হাইকোর্টে যেতে পারি এবং কততম আর্টিকেলের দ্বারা আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, ঠিক আছে। এছাড়া কিন্তু কোনোটাই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস বা আমার ডিপিএসপি কিন্তু নন জাস্টিসেবল, ঠিক আছে, ভালো করে যেন মাথায় থাকে এই জিনিসগুলো। নেক্সট আসছে কি, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন? আমার যে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি এখন বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসছে, তাই জন্য কিন্তু এই প্রশ্নের গুরুত্বটা কিন্তু বেড়েছে। এবং আর্টিকেলটা যেন ভালো করে মাথায় থাকে, ঠিক আছে, আর্টিকেল 50 না 51 কততম আর্টিকেলে বলা রয়েছে সেগুলো কিন্তু ভালো করে যেন এই জিনিসটা মাথায় থাকে। অবশ্যই কিন্তু আমার ডিপিএসপিতে বলা রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। ওকে, চলুন নেক্সট কি বলছে, দ্য ফ্রেজ ইকুয়ালিটি বিফোর ল ইউজ আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বি বড় ফ্রম? এই যে কোথা থেকে কোন আর্টিকেল মানে বড় করা হয়েছে কোন জিনিসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আর্টিকেল 14-এ কিন্তু ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল দু জায়গা থেকে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু পিএসসি খুব ফেভারিট প্রশ্ন এবং বারবার পরীক্ষা এসেছে। 16 সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই আমি কিন্তু ব্রিটেন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভালো করে মাথায় রাখবেন। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার পার্লামেন্ট টু রেগুলেট রাইট টু সিটিজেনশিপ? সিটিজেনশিপ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইবারও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তর কী হয়ে যাবে? 17 কিন্তু অবশ্যই আমার আর্টিকেল 11, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, গ্র্যান্টস ইন এইডস আর প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল? গ্র্যান্ট, বিভিন্ন গ্র্যান্টগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেই গ্র্যান্টস ইন এইডস বিভিন্ন কোন আর্টিকেলে বলা রয়েছে? অবশ্যই আমার 275 অ্যান্ড 282, 275 অ্যান্ড 282, প্রত্যেকটা একেবারে যেন বিশেষ করে সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনের যে জায়গাটা
একেবারে আপনি 293 অবধি কিন্তু আপ টু 293 অবধি দেখে যাবেন, ঠিক আছে, কোনটায় কী বলা রয়েছে, কোন ট্যাক্সকে। যদিও আপনাদের অতটা এই জায়গাটা বিশেষ করে প্রিলিমসের থেকে মেন্সের সম্ভাবনাটা বেশি রয়েছে, তাও আমি বলবো যে বড়োইংয়ের ব্যাপারটা একটু দেখে নিয়েন, এক চোখ বুলিয়ে নিয়েন, অসুবিধা নেই, ঠিক আছে। কারণ এই বছর সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনটা বা সেন্ট্রাল স্টেটের যে রিলেশনটা একটুখানি গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট আসছি দেখুন, কোশ্চেন নাম্বার 19 বলছে হোয়েন এ বিল ইজ রেফার্ড টু এ জয়েন্ট সিটিং অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট ইট হ্যাজ টু বি পাস, ঠিক আছে। আমার বলছে একটা বিল কি করছে, রেফার করছে জয়েন্ট সিটিংয়ে, ঠিক আছে। আমার জয়েন্ট সিটিং হয়েছে, ঠিক আছে, জয়েন্ট সিটিংয়ে আমার বিলটা গেছে, তাহলে এটাকে বলছে পাস করতে হবে কী হবে, সিম্পল মেজরিটি মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আচ্ছা, বি বলছে 3/4 মেজরিটি অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। সি বলছে 2/3 মেজরিটি অফ দ্য হাউসেস। আর অপশান ডি বলছে অ্যাবসোলিউট মেজরিটি অফ দ্য হাউসেস। তো 19-এর কিন্তু সঠিক উত্তর কী হয়ে যাবে, 19-এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভিভিআই প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আপনি এক্সপেক্ট করতেই পারেন পিএসসির কাছ থেকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সেক্ষেত্রে কিন্তু আমার কখন সিম্পল মেজরিটি, কখন আমার কিন্তু 2/3, 1/3, ঠিক আছে, এইগুলো জন্য আমার ভালো করে জিনিসগুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করে নিন যাদের এই জিনিসটা কিন্তু ক্লিয়ার নেই এখনও। ওকে, চলুন, এক্ষেত্রে কিন্তু আমার হবে জয়েন্ট সেটিংয়ের ক্ষেত্রে সিম্পল মেজরিটিটা যদি পাস করে তাহলেই কিন্তু বিলটা পাস হয়ে যাচ্ছে। ওকে, চলুন নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাভ এ রাইট টু ভোট ইন দ্য ইলেকশন অফ টু বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাভ দ্য রাইট টু ভোট ইন ইলেকশন টু বোথ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 20। সঠিক উত্তর কী হয়ে যাবে, অবশ্যই আমার ইলেক্টেড মেম্বার অফ লোয়ার হাউস অফ স্টেট লেজিসলেচার, ঠিক আছে। অপশান ডি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার তো, চলুন, হু ক্যান ডিজলভ দ্য লোকসভা বিফোর দ্য এক্সপায়ার অফ ইটস নর্মাল টার্ম অফ 5 ইয়ার্স। কে এখানে বলছে এখানে আমার ডিজলভ করে দিতে পারে লোকসভা। 21-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, অবশ্যই আমার কিন্তু এখানে অনেকেই ভুল করে হয়তো প্রেসিডেন্ট করে আসবেন, এটা কিন্তু প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তাই জন্য কিন্তু অপশান সি রাখা হয়েছে। অপশান সি এখানে কিন্তু সঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট অবশ্যই করতে পারে, অবশ্যই আমার কিন্তু প্রাইম মিনিস্টার রেকমেন্ডেশনে, ঠিক আছে, শুধু কিন্তু প্রেসিডেন্ট নয়। দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ 0 আওয়ার ইন লোকসভা, 0 আওয়ার নিয়ে কিন্তু প্রশ্ন এবং কোশ্চেন আওয়ার নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায়, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা আগেরবারও দেখেছি, এবং 0 আওয়ার থেকে কতক্ষণ সেটা নিয়েও প্রশ্ন থাকে। এখানে কিন্তু প্রশ্নটা রাখা হয়েছে যে ম্যাক্সিমাম ডিউরেশন 0 আওয়ারের কিন্তু ম্যাক্সিমাম ডিউরেশন সেটা কত হতে পারে, 30 মিনিটস, 1 আওয়ার, আনস্পেসিফাইড নাকি 2 আওয়ার্স। তো সেক্ষেত্রে কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে, এরকম কিন্তু কোথাও বলা নেই, ঠিক আছে, অর্থাৎ স্পেসিফাই কিন্তু করা নেই। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন দ্য ইভেন্ট অফ দ্য রেজিগনেশন অর ডেথ অফ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে, যদি আমার প্রাইম মিনিস্টারের সে রিজাইন করে কিংবা সে যদি মারা যায়, ডেথ হয়, তাহলে সেটা তার ফলটা কী হবে বলছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার স্ট্যান্ড অটোমেটিক্যালি ডিজলভ। কাউন্সিল অফ মিনিস্টার সেটা ডিজলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। দ্য সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার অটোমেটিক্যালি বিকামস প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু অপশান 23-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, 23-এর কিন্তু অবশ্যই আমার কিন্তু অপশান এ, বাকিগুলোর প্রয়োজনই নেই। আমার যদি প্রাইম মিনিস্টারের ডেথ হয়ে যায় পুরোটাই কিন্তু ডিজলভ হয়ে যাবে অবশ্যই, তাহলে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার যেটা থাকবে, কাউন্সিল অফ মিনিস্টাররাও কিন্তু অটোমেটিক আমার কিন্তু ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে, মনে থাকে যেন। দ্য মানি বিল পাস বাই দ্য লোকসভা ক্যান বি ডিলে বাই রাজ্যসভা ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ, ঠিক আছে। মানি বিল কিন্তু লোকসভা এখানে বলেছে পাস করেছে, এবার বলছে আমি রাজ্যসভায় পাঠিয়েছি, রাজ্যসভা সেটা ম্যাক্সিমাম তাকে কতদিন ডিলে করতে পারে, 14 days, 1 month, 2 or 3 month। ইজি প্রশ্ন। 24-এ কিন্তু সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ 14 days, ঠিক আছে, 14 দিন কিন্তু ম্যাক্সিমাম ডিলে করতে হবে। তারপরে সে যদি কোনো পাঠাক না পাঠাক মানি বিল কিন্তু পাস হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। হু ডিসাইড ডিসপুট রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, আমার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই 25 প্রশ্নটা, এবং এখন কিন্তু রিসেন্ট নিউজেও রয়েছে, বলছে হু ডিসাইড ডিসপুট রিগার্ডিং দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট, সেটা কে ডিসাইড করছে, প্রেসিডেন্ট, দ্য কনসার্ন হাউস, দ্য ইলেকশন কমিশন, দ্য প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ ইলেকশন কমিশন। 25-এর কিন্তু আমার সঠিক উত্তর হবে অপশান ডি। এখানেও কিন্তু আমার ইলেকশন কমিশনের আমার কিন্তু কনসাল্ট করে
এখানে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু তার কিন্তু ডিসকোয়ালিফিকেশন, মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপিকে কিন্তু সে কিন্তু কি করতে পারে, সে কার যদি কোনো ডিসকোয়ালিফাই করতে পারে, কোনো রকম ডিসপুট থাকে। ঠিক আছে, চলুন নেক্সট প্রশ্ন 26, নো ট্যাক্স ক্যান বি লিভড অর এক্সপেন্ডিচার ইনকার্ড উইদাউট অ্যাপ্রুভাল অফ। ঠিক আছে, একদম কিন্তু এটা স্টেট এবং সেন্ট্রাল স্টেট ফিনান্সিয়াল রিলেশনের শুরুতেই বলা রয়েছে যে কোনো ট্যাক্স আমি কিন্তু চাপাতেও পারবো না, খরচ করতে পারবো না, অবশ্যই আমার কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া। ঠিক আছে, 26-এর কিন্তু সঠিক উত্তর কী হয়ে যাবে, অবশ্যই আমার 26-এর, এখানে কিন্তু প্রেসিডেন্ট নয়, গুলিয়ে ফেলবেন না। 26-এর কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু কোনো ট্যাক্স আমি লিফট, কালেক্ট এবং খরচাও করতে পারবো না। ঠিক আছে, নেক্সট 27, হুইচ অফ দ্য ফলোয়িং পাওয়ার ইজ এক্সক্লুসিভলি ভেস্টেড ইন দ্য রাজ্যসভা। ঠিক আছে, এর মধ্যে কোন পাওয়ারটি বলছে একদম রাজ্যসভার জন্য কিন্তু এক্সক্লুসিভলি রয়েছে, এটা কি বলছে আবার অবশ্যই কিন্তু ভালো করে মাথায় রাখবেন। 27-এর কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমি বাদ বাকিগুলো পড়লাম না। অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে কিন্তু যে সার্ভিসের রেকমেন্ড অর ক্রিয়েশনের ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস, তার কিন্তু এক্সক্লুসিভ পাওয়ার একমাত্র কিন্তু আমার রাজ্যসভা কিন্তু রয়েছে। ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার পাওয়ার ভালো করে মাথায় রাখবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেট অফ বিলস ইজ প্রেজেন্টেড টু দ্য পার্লামেন্ট অ্যালং উইথ দ্য বাজেট। ঠিক আছে, আমার বলছে বাজেটের সাথে এর মধ্যে কোন বিলগুলো কিন্তু বাজেটের সাথে পেশ করা হয়। এখানে কিন্তু মনে রাখবেন অবশ্যই আমার কিন্তু ফিনান্স বিল আর হলো অ্যাপ্রোপ্রিয়েশন বিল। 28-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিনান্স বিল আর হলো গিয়ে ফিনান্স বিল ক্যাটাগরি 1 2 দুটোই আছে, আর হলো গিয়ে অ্যাপ্রোপ্রিয়েশন বিল সেটা কিন্তু কন্টিনজেন্সি বা অ্যাপ্রোপ্রিয়েশন ইনডাইরেক্ট এগুলো কোনোটাই নয়, সি হলো গিয়ে সঠিক উত্তর, ফিনান্স বিল আর অ্যাপ্রোপ্রিয়েশন বিল কিন্তু আমার এখানে কিন্তু পেশ করা হয়। ঠিক আছে, বাজেটের সাথে। নেক্সট, দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পিএসসি পরীক্ষায় বহুবার রিপিটেড প্রশ্ন এটা বলতে পারেন, যে আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে তারা কালেকটিভলি রেসপন্সিবল কার প্রতি, অবশ্যই কিন্তু 29-এর সঠিক উত্তর আবার লোকসভার প্রতি। ঠিক আছে, নট প্রাইম মিনিস্টার, নট প্রেসিডেন্ট, ইট ইজ দ্য লোকসভা। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু রেসপন্সিবল লোকসভার প্রতি। নেক্সট 30, a motion of no confidence against the Council of Minister can be moved in the Lok Sabha if it is supported at least। ঠিক আছে, নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে আমার কতজন কাউন্সিল অফ মিনিস্টার লোকসভাতে যেতে পারে, অ্যাটলিস্ট কিন্তু নো কনফিডেন্স মোশনের ক্ষেত্রে 50 মেম্বার্স কিন্তু তাকে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু সাপোর্ট করতে হবে। 30-এর কিন্তু অপশান এ 50। হু ক্যান ডিজলভ দ্য লোকসভা বিফোর দ্য এক্সপায়ার অফ ইটস নর্মাল টার্ম অফ 5 ইয়ার্স। ঠিক আছে, কে করতে পারে, অবশ্যই কিন্তু আমার 31-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, অবশ্যই সি, প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাক্ট অ্যাজ দ্য ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং অল। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমার সিএজি কিন্তু আমার সেক্ষেত্রে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড কার, অবশ্যই আমার কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, অপশান এ। ঠিক আছে, এবং তার মেম্বার কতগুলো আছে, যে 15 এবং 7, যে টোটাল 22টা মেম্বার, রাজ্যসভা থেকে কতগুলো, আমাদের লোকসভা থেকে কতগুলো, এস্টিমেট কমিটির মেম্বার কতগুলো। ঠিক আছে, পাবলিক এই যে কমিটিগুলো মানে খুব ভালো করে তৈরি করা থাকে এই জায়গাটা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন বলছে কোশ্চেন আওয়ার ইন দ্য পার্লামেন্ট রেফার টু। ঠিক আছে, কোশ্চেন আওয়ার পার্লামেন্টে আমি কখন বলবো, দ্য লাঞ্চ আওয়ার আফটার দ্য সিটিং, দ্য লাস্ট আওয়ার অফ দ্য সিটিং, দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য সিটিং, না সেকেন্ড আওয়ার অফ দ্য সিটিং। ঠিক আছে, এবং প্রত্যেকটা পার্লামেন্টের সেশন আর এই যে কখন কোশ্চেন আওয়ার, তারপরে কোনটা স্টার কোশ্চেন, কোনটা আনস্টার কোশ্চেন। ঠিক আছে, এই জিনিসগুলো যেন খুব ক্লিয়ার থাকে একদম। তো সেক্ষেত্রে আমার 33-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য সিটিংকে আমরা কি বলছি, কোশ্চেন আওয়ার। মেম্বার অফ দ্য রাজ্যসভা আর নট অ্যাসোসিয়েটেড উইথ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, খুব ভালো প্রশ্ন, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং। অপশান এ বলছে 1 2 কারেক্ট, অপশান বি বলছে 3 কারেক্ট, সি বলছে 2 কারেক্ট, অপশান ডি বলছে 1 আর 3 দুটোই কারেক্ট আছে। মেম্বার অফ, ভালো করে বুঝবেন, মেম্বার অফ দ্য রাজ্যসভা আর নট অ্যাসোসিয়েটেড উইথ, আমার রাজ্যসভার যারা মেম্বার তারা কোনটা অ্যাসোসিয়েটেড নয়। 34-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, অবশ্যই কিন্তু আমার 2। ঠিক আছে, অপশান সি, তারা কিন্তু এস্টিমেট কমিটির কিন্তু অ্যাসোসিয়েটেড নয়। ঠিক আছে, কারণ রাজ্য এস্টিমেট কমিটির যে 30 মেম্বার থাকে, 30 জন মেম্বার থাকে,
সেটা কিন্তু পুরোটাই কিন্তু আমার কিন্তু লোকসভার, এখানে কিন্তু রাজ্যসভার কোনো ব্যাপার নেই, যেখানে কিন্তু আমার পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু থাকে, সেক্ষেত্রে কিন্তু 7 জন সম্ভবত, 15 লোকসভা 7 হলো গিয়ে রাজ্যসভা। আর হলো কি একমাত্র এবং সব থেকে বড় কিন্তু এস্টিমেট কমিটি, এই 30 মেম্বার পুরোটাই কিন্তু লোকসভা থেকে, ঠিক আছে, না জানে গলিয়ে যায়। দ্য টার্ম ক্লোজার, ঠিক আছে, এখানে বলেছে দ্য টার্ম ক্লোজার ইন দ্য পার্লামেন্ট টার্মোলজি ইমপ্লাইজ, ঠিক আছে, এখানে কি বলছে 35-এর সঠিক উত্তর কী হবে, অবশ্যই স্টপেজ অফ ডিবেট অন এ মোশন, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য টার্ম ক্লোজার স্টপেজ অফ ডিবেট অন এ মোশন। Okay, next. The Supreme Court of India was set up by the Constitution under Indian Independence Act 1947, Parliament Act 1950, under Government of India Act 1935. খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ বাই দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশনে কিন্তু বলা রয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট, এখানে কিন্তু গুলাবেন না। 36 অপশন এ, হুইচ অফ দ্য ফলোয়িং comes under the jurisdiction of the both High Court and Supreme Court, এখানে বলছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জিউরিডিকশনে দুটোই আসে। ডিসপুট বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, ডিসপিউট বিটুইন দ্য স্টেট ইন্টারস্টেট, আর বলছে সি বলছে প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, প্রোটেকশন এগেনস্ট ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সেক্ষেত্রে আমার কিন্তু কী হবে, অবশ্যই কিন্তু আমার 37-এর কিন্তু একদম স্পেসিফিক করে দিয়েছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যদি আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে, এখানে কিন্তু আবার কনস্টিটিউশন করে রাখেন না, কনস্টিটিউশনের মধ্যে কিন্তু পুরোটাই ডিপিএসপিও পড়ছে, ডিপিএসপি কি নন জাস্টিফেবল, তাই না, সুতরাং অপশান সি খুব ভালো করে যেন প্রশ্নটা পড়া হয়, তারপরে উত্তর করবেন, কেননা এই খুঁটিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবছর রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নিই, হুইচ অফ দ্য ফলোয়িং বলেছে ডাজ নট টেক পার্ট ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, which one of the following does not take part in the election of the president? Elected member of Lok Sabha, elected members of Rajya Sabha, members of the legislative council, none of this above. 38-এর সঠিক উত্তর কি হয়ে যাবে, অবশ্যই আমার কিন্তু কাউন্সিলের আসে না। রিপিটেড প্রশ্ন পিএসসির এক্সামে। সি, ইন্ডিয়া বড়ো দ্য আইডিয়া অফ ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার ফ্রম, অবশ্যই রিপিটেড প্রশ্ন, কানাডা ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফেডারেল সিস্টেম যেখানে আমার সেন্টার হাতে বেশি ক্ষমতা থাকবে, কানাডাতে কিন্তু আমরা এটা কিন্তু পাই, ওখান থেকে আমরা কিন্তু বড় করেছি। ওকে, চলুন নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার ওয়াজ বড়ো বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন, পার্লামেন্টারি সিস্টেম, রুল অফ ল মেকিং প্রসিডিওর, ঠিক আছে, পার্লামেন্ট এবং ল টোটালটাই কিন্তু আমরা কিন্তু জুডিশিয়ারির ব্যাপারটাই যেটা রয়েছে পুরোটাই কিন্তু আমাদের ব্রিটিশ থেকে নেওয়া, কিন্তু সেক্ষেত্রে আমার 40-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান ডি, অল অফ দিস অ্যাবভ। দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেট অর চেঞ্জ দ্য বাউন্ডারি অফ এক্সিস্টিং স্টেট রেস্ট উইথ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমার যদি কোনো স্টেটের তা বাউন্ডারি চেঞ্জ করতে হয় বা সেটা কোনো নতুন স্টেট গঠন করতে হয়, নিউ স্টেট করতে হয়, তো সেক্ষেত্রে আমার 41-এর সঠিক উত্তর কী হয়ে যাবে, তার পাওয়ারটা কিন্তু পুরোপুরি পার্লামেন্টের ওপর কিন্তু রয়েছে, অপশান বি, প্রেসিডেন্ট করবেন না, পার্লামেন্টের ওপর কিন্তু রয়েছে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ দ্য সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, 42 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে অনেকে গুলিয়ে ফেলার চেষ্টা মানে সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু বলেছে প্রশ্নটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেক্ষেত্রে কিন্তু আমার 42-র কিন্তু অপশান সি হবে, প্রিয়াম্বেল। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন জিনিসটা আলাদা, সোল অফ দ্য কনস্টিটিউশন কিন্তু জিনিসটা আলাদা, ওই প্রশ্নটা আমি রেখেছি যাতে না গুলিয়ে যায়, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলছি আমরা, প্রিয়াম্বেলকে, ঠিক আছে, প্রস্তাবনা। In which case the Supreme Court gave a ruling that the preamble was a part of the constitution, ঠিক আছে, সেক্ষেত্রে প্রিয়াম্বেলকে পার্ট অফ দ্য কনস্টিটিউশন কোন আমার সুপ্রিম কোর্ট কেসের দ্বারা বলেছিল না, কেশবনাথ ভারতী, ঠিক আছে, কেশবনাথ ভারতী। 43 কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেশবনাথ ভারতীর যে কেসে কিন্তু আমার বলেছিল কি, যে প্রিয়াম্বেল হলো পার্ট অফ দ্য কনস্টিটিউশন,
এবং বেরুবাড়ির যে কেসটা হয়েছিল তারাই সেটা কিন্তু না করেছিল, তারপরে কিন্তু কেশবনাথ ভারতীতে কিন্তু হ্যাঁ বলে যে এটা কিন্তু আমার ছিল, তাই তো। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ ডেসক্রাইব বাই ডক্টর বি আর আম্বেদকর অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? প্রশ্নটার সঙ্গে কিন্তু অনেকটাই মিল পাবেন, কিন্তু ডিফারেন্সটাই অনেকটাই আলাদা। হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস, ওকে, was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the constitution? এক্ষেত্রে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? 44 এর কিন্তু অবশ্যই আমার সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, এটাকে আমরা বলছি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারী হলো আমার হার্ট এবং সোল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, নেক্সট 45, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন ক্যান বি সাসপেন্ডেড দ্য প্রেসিডেন্ট ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি? কখন সাসপেন্ড করা যায়? অবশ্যই 45 এর সঠিক উত্তর কী হবে? অবশ্যই কিন্তু আমার দ্য পার্লামেন্ট থ্রু ল এনাক্টেড দ্য প্রেসিডেন্ট ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি, নান অফ দিস। অবশ্যই এ আর সিটা অনেকটাই এক হয়ে গেছে, অবশ্যই দ্য প্রেসিডেন্ট ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, 45 কিন্তু এ অথবা সি একই টাইপের হয়ে গেছে, বাই দ্য প্রেসিডেন্ট ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি। অবশ্যই তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমার সাসপেন্ড রাখা যায়। ঠিক আছে, এবং কখনোই 20-21কে কিন্তু সাসপেন্ড রাখা যায় না, সেটা যেন ভালো করে মাথায় থাকে। নেক্সট আসছি, রাইট টু ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ। রাইট টু ইনফরমেশন ইজ এ কি রাইট? ফান্ডামেন্টাল রাইট, সোশ্যাল, কালচারাল না লিগাল রাইট? রাইট টু ভোট, রাইট টু ইনফরমেশন, এগুলো কিন্তু সব কিন্তু লিগাল রাইট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আগের বারও কিন্তু দিয়েছে রাইট টু ভোট নিয়ে অনেকে গুলিয়ে ফেলেছেন। রাইট টু ভোট, রাইট টু ইনফরমেশন, এগুলো কিন্তু লিগাল রাইট। ঠিক আছে, কখনোই কনস্টিটিউশনাল রাইট করে আসবেন না। হাউ মেনি ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ অ্যাডেড টু পার্ট 4 অফ এ কনস্টিটিউশন বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট? 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমার ডিপিএসপি কতগুলো অ্যাড করা হয়েছিল? আমার কিন্তু 47 সঠিক উত্তর কী হবে? 3টে কিন্তু অ্যাড করা হয়েছিল, তাই তো। 3, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিপিএসপি খুব ভালো করে যেন পড়া থাকে। ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার বলেছি ইনক্লুডেড ইন দ্য কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন, নাকি নান অফ দিস? ল অ্যান্ড অর্ডার কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখনকার সময়, আমার কিন্তু স্টেটের সাবজেক্ট। ঠিক আছে, স্টেট লিস্টে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনশন করা রয়েছে। নেক্সট প্রশ্ন, কিছু বিধান পরিষদ থেকে রাখার চেষ্টা করেছি, এবং বিধান পরিষদটা যেহেতু গুরুত্বপূর্ণ রয়েছে এবং বর্তমানে যে 7টা স্টেটে বিধান পরিষদ রয়েছে সেগুলো যেন ভালো করে জানা থাকে। ঠিক আছে, কোন কোন স্টেটে রয়েছে এবং কোনগুলোতে নেই ভালো করে জান। আমি বিধান পরিষদ নিয়ে কিন্তু অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি ডিটেলসে, দরকার পড়লে ক্লাসটা দেখে নিন। আর যারা অবশ্যই আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করে যাওয়াটা যেহেতু জরুরি, প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রেও বলে রাখবো অলরেডি কিন্তু সলভ আমাদের স্টোরে রয়েছে, এবং যারা ইংলিশ যেটা রয়েছে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ইংলিশটা কিন্তু রয়েছে। আপনারা ইংলিশে আমাদের ইডিয়মস এবং সিনোনিম, সিনোনিম কেন বলছি, ইডিয়মস এবং আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ওয়ান ওয়ার্ড আর হলো ইডিয়মসের কিন্তু একটা নোট, খুব ভালো নোট কিন্তু আমরা অনেক আগে দিয়েছিলাম, এবং ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, কমনও এসেছে, তো সেটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। দুটো দেওয়া থাকবে, একটা হলো প্রিভিয়াস ইয়ার পুরোটা সলভ কিন্তু করে দেওয়া রয়েছে ডাব্লিউবিসিএসের, যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন পাবেন, সেটা সলভ করে যারা করেননি তারা কিন্তু অবশ্যই করে যেন, বাংলাতে কিন্তু রয়েছে। আর আমার রয়েছে কি ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ডের আরেকটা কিন্তু নোট কিন্তু রয়েছে, সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, দেখে নিন, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নিন। কি বলছে? সাপোজ দ্য, আমার বলছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ। ঠিক আছে, আমাদের অ্যাসেম্বলি কি বলছে? ডিসলভ করছে। সাপোজ এ বিল ইজ পাস বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড অলসো লেজিসলেটিভ কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ ডিসলিউশন অ্যান্ড ওয়েটিং গভর্নর প্রেসিডেন্ট অ্যাসেন্ট, দেন হোয়াট হ্যাপেন্স টু দ্য বিল? কি বলেছে? আমি বলেছি যে বিধানসভায় কিংবা একটা বিধান পরিষদে আমার বিলটা পাস হয়েছে বলছে। ঠিক আছে, একটা বিল পাস হয়েছে, এবং সেটা তারপরে কি বলছে? ডিসলিউশনের সময়, অ্যাট দ্য টাইম অফ ডিসলিউশন, অ্যান্ড আমার গভর্নর অথবা প্রেসিডেন্ট তার একটা অ্যাসেন্টে আমার কিন্তু সেখানে পেন্ডিং রয়েছে, তাহলে সেই বিলটা কি হবে? মানে গভর্নমেন্ট এখনও সম্মতি দেয়নি, গভর্নর অথবা প্রেসিডেন্ট কিন্তু আমার সম্মতি দেয়নি এখনও, তাহলে বিলটা আমার ল্যাপস হয়ে যাবে। বিলটা আমার ল্যাপস হবে না। সি বলছে
ডিপেন্ডস অন হোয়েদার ইট ইজ মানি বিল অর নট, অপশান ডি বলছে ডান। তো সেক্ষেত্রে কিন্তু যখন আমার পাস হয়েছে মনে রাখবেন বিলটা কিন্তু ল্যাপস হবে না, ঠিক আছে। যতই আমার কিন্তু প্রেসিডেন্টে অ্যাসেন্টের জন্য পেন্ডিং থাকুক বিলটা কিন্তু আমার কখনোই ল্যাপস হবে না। সেকেন্ড যে লাস্ট প্রশ্ন আজকে যেই কন্ডিশনটা রেখেছি এইটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আগের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে সাপোজ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ and suppose the bill is pending in the assembly at the time of dissolution, then what happens to the bill? এক্ষেত্রে কিন্তু আমার অ্যাসেম্বলি কি হচ্ছে ডিসলভ হয়ে গেছে, ঠিক আছে, এবং সেই বিলটা কিন্তু আমার অ্যাসেম্বলি ডিসলভ বিলটা পেন্ডিং রয়েছে, এ বিল ইজ পেন্ডিং, ঠিক আছে, তাহলে ডিসলিউশনের সময় বিলটা পেন্ডিং রয়েছে, তাহলে ক্ষেত্রে কিন্তু আমার বিলটা অবশ্যই ল্যাপস হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমার বিলটা যদি পাস না হতো তাহলে কিন্তু আমি কখনোই বলতে পারতাম না এটা ল্যাপস হয়ে গেছে, যেহেতু আমার ওটা পেন্ডিং রয়েছে বিলটা পাস হয়নি, তাহলে কিন্তু আমার বিলটা ল্যাপস হয়ে যাবে। তাহলে 50-এর কিন্তু দ্য বিল ইজ ল্যাপসেস, ঠিক আছে। আজকে কিন্তু এই পর্যন্তই রইল। এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে যান এবং যে যে জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো নিয়ে বললাম, এখান থেকে আমাদের কনস্টিটিউশন থেকে কিন্তু আমাদের ইকোনমি পার্টের কিন্তু প্রশ্ন বেশি আসে। তো আমি কিন্তু ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং আগেরটা কিন্তু কভার করে দিয়েছি ইকোনমিক জায়গাগুলো সেটাও কিন্তু ভালো করে একটু দেখেছেন। যেগুলো যেগুলো বলছি একটু রিভিশন দিন, অবশ্যই নিশ্চিন্তে কিন্তু হয়ে যাবে, যা কাট অফ যা যাচ্ছে নিশ্চিন্তে পার করে যাবেন, চাপ নেই, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কিন্তু ভালো করে একটু সলভ করে যান, যারা অবশ্যই করেননি আমি বললাম আপনারা দেখে নিতে পারেন। ইংলিশটা কিন্তু মোটের ওপর সহজেই আশা এক্সপেক্ট করতে পারেন, সুতরাং ইংলিশে ভয় পেলে চলবে না। ইংলিশ কিন্তু অ্যাটেন্ড একটু রাখার চেষ্টা করতে হবে, যাতে মোটামুটি আমার বেসিকগুলো জানা থাকে। ইংলিশে প্রিভিয়াস ক্লাস করানো রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারলেন, যদি হয় ভালো হয়, সেগুলো দেখে নিন, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেগুলো রয়েছে, ইডিয়মস যেগুলো রয়েছে, সিনোনিমও বেশি মুখস্থ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই জিনিসগুলো সেন্টেন্সগুলো, ঠিক আছে, আমার জন্য ওয়াজ অথবা ওয়্যারের কখন আমি করব, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, কখন আমি ভার্বের এই ব্যাপারগুলো আমি যেন ভালো করে দেখে যাই, তাহলেই কিন্তু আমি অনেকটা স্কোর কিন্তু ইজিলি করে আসতে পারবো, ঠিক আছে। ওকে, আজকে কিন্তু এখানেই শেষ করছি। আর নেক্সট কিন্তু রোববার দিন কিন্তু আমাদের কিন্তু ঠিক 12টা থেকে কিন্তু লাইভ মক শুরু হবে, দুপুর 12টা থেকে, এবং চ্যানেলে কিন্তু দেখতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ।